গোটা দেশের মানুষকে কি একটা বড় দুশ্চিন্তায় ফেলতে চলেছে নির্বাচন কমিশন? দেশের সবাইকে কি এবার দিতে হবে নাগরিকত্বের পরীক্ষা? অথচ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার কেন কোনো জবাব দিচ্ছে না কমিশন? এমনকি প্রাক্তন নির্বাচন কমিশনাররাও যেসব প্রশ্ন তুলেছেন তারও কেন কোনো জবাব নেই? কেন তাদেরই ইস্যু করা সচিত্র ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ডকেও প্রামাণ্য নথি বলে মানছে না তারা? প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির তোলা এই প্রশ্নেরও কোনো জবাব নেই তাদের কাছে। তাহলে কি শাসক দল চাইছে বলেই জনগণকে এই বিপুল হেনস্থার মুখে পড়তে হচ্ছে? বিদেশি বা অনুপ্রবেশকারী খোঁজার এই প্রক্রিয়া তো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা। তারা সে কাজ করতে পারছে না কেন? কেন এর জন্য তারা বিষয়টিকে নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলছে তা নিয়ে দেশ জুড়ে তো প্রশ্ন উঠবেই। বিহারের বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা এসআইআর এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন, অথচ সেই বিচারাধীন বিষয় নিয়েই এবার আরও আগ্রাসী জ্ঞানেশ কুমাররা। এবার কেন্দ্রশাসিত এলাকা মিলিয়ে মোট 12টি রাজ্যে এসআইআর করার কথা ঘোষণা করে দিলেন জ্ঞানেশ কুমার। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব জ্ঞানেশ কুমারের ঘোষণা এবং সাংবাদিক সম্মেলনের পর মন্তব্য করেছেন, প্রথম পর্যায়ের এসআইআর বিহারে ছিল জোর জবরদস্তি, অযৌক্তিক তুগলকি কাণ্ড, আর দ্বিতীয় পর্যায়ের এই ঘোষণা আসলে একটি বিরাট চালাকি। অন্যদিকে ভোট চুরি নিয়ে কর্ণাটক পুলিশের এসআইটি তথ্য প্রমাণ সহ একের পর এক ঘটনা সামনে আনছে। প্রতিটি ঘটনাই গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত। কিন্তু নির্বাচন কমিশন সেই প্রশ্নে একেবারেই চুপ। তাদের দায়বদ্ধতা কি শুধু এসআইআর করে ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের বিজেপির এজেন্ডায়? এই এপিসোডে নির্বাচন কমিশনের তুগলকি কাণ্ড এবং চালাকি এই দুটো বিষয় নিয়েই আলোচনা করব। আর জানাবো কর্ণাটকের এসআইটি কি সব অবাক করা তথ্য পাচ্ছে ভোট চুরির তদন্তে নেমে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিহারে এসআইআর ঘোষণার পর তুমুল গরমিলের প্রতিক্রিয়ায় বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের মূল বিচার্য বিষয়টি হল নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ করতে পারে কিনা, নাকি এটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। মানে কমিশনের এই কাজের কোনো সাংবিধানিক বৈধতা আছে কিনা। সুপ্রিম কোর্টে এখনো বিষয়টি নিয়ে শুনানি চলছে। তবে তারিখের পর তারিখ দিয়ে সুপ্রিম কোর্ট বিষয়টিকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে বিহারের প্রথম দফার ভোটের 48 ঘন্টা আগেও বিহারবাসী জানতে পারবেন না তারা কোন তালিকা অনুযায়ী ভোট দেবেন। তবে কমিশন জানিয়েছে তারা নতুন তালিকাতেই ভোট দেবেন। অথচ ওই বিচারাধীন বিষয় নিয়েই নির্বাচন কমিশনের কিসের এত তাড়া লেগে গেল যে মামলার রায় পর্যন্ত অপেক্ষা করা গেল না? এই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠছে। আর এর একটা কারণও আছে, এবার সেটাই আসব। কর্ণাটকে ভোট চুরির তথ্য প্রথম সামনে আনেন রাহুল গান্ধী। এরপরে বিষয়টা নিয়ে কর্ণাটক সরকারের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি নানা তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। কিন্তু নির্বাচন কমিশন ওই প্রশ্নে একেবারেই চুপ। এবার কর্ণাটকের সঙ্গে যুক্ত হয়েছে মহারাষ্ট্র। 48 ঘন্টা আগে শিবসেনার আদিত্য ঠাকরে ভোটার তালিকার দফারফা করেছেন। একেবারে রাহুল গান্ধীর স্টাইলে মঞ্চে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তিনি দেখিয়েছেন ভোটার তালিকায় মাত্র একটি কেন্দ্রেই কত রকমের গোলমাল রয়েছে। মজার কথা, নির্বাচন কমিশন যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছে তার মধ্যে মহারাষ্ট্র নেই। কেন নেই? আদিত্য কি বলেছেন তা আমরা একটু পরেই আনছি। তার আগে 12টি রাজ্যে এসআইআর নিয়ে কি বলেছেন ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব সেটা শুনে নি সরাসরি তার মুখ থেকেই। तुगलकी फरमान था वो अब एक शातिर तिकड़म में बदल गया है। आज चुनाव आयोग ने दूसरे चरण के एसआईआर की जो घोषणा की उससे साफ है कि वो जो
पहले बम था, इधर उधर सब तरफ तहस नहस करने वाला था, अब उसे एक बंदूक पिस्तौल में बदल दिया गया है, टारगेटेड। चरित्र वही है, स्वरूप बदल गया है। साफ है कि चुनाव आयोग को इस वोटर लिस्ट की सफाई में दिलचस्पी नहीं है। अभी भी एसआईआर वोटर लिस्ट की सफाई नहीं, सफाया करने का तरीका है, कैंची चलाने का तरीका है। आज की प्रेस कॉन्फ्रेंस से स्पष्ट था कि चुनाव आयोग को डीडुप्लीकेशन करने में कोई दिलचस्पी नहीं है। कंप्यूटर का इस्तेमाल करके जो जंक नाम है, ऊट पटांग चीज़ें हैं, उसकी सफाई करने में कोई दिलचस्पी नहीं है, क्योंकि वो उद्देश्य नहीं है। उद्देश्य है वोटर लिस्ट से कुछ खास नामों को काटना। हाँ, इतना जरूर हुआ है कि चुनाव आयोग ने जो बेवकूफ़ियाँ की थी, जिससे उसे खुद नुकसान हुए थे बिहार में, वो कम हो गई हैं। अब जरा तैयारी के साथ करेंगे। अब सब लोगों से जिनका नाम काटना नहीं है, उनसे ज़बरदस्ती डॉक्यूमेंट लेने की क्या ज़रूरत है। सबसे डॉक्यूमेंट नहीं मांगे जाएंगे और पहले से तैयारी करके लोगों के नाम को 2002-03 से जोड़ दिया जाएगा। और चुनाव आयोग की सहूलियत के लिए अब बीएलए को भी सहूलियत दे दी गई है कि आप भी एन्यूमरेशन फॉर्म जमा कर सकते हैं। लेकिन जो बेसिक चरित्र है वो नहीं बदला है। पहला और सबसे गड़बड़ चीज़ जो चल रही है वो यही कि आपको वोट का अधिकार तभी मिलेगा अगर आप एन्यूमरेशन फॉर्म को 1 महीने के अंदर जमा करवाएंगे। नहीं करवाएंगे तो कोई नोटिस नहीं, कोई हियरिंग नहीं, कोई अपील नहीं, आपका नाम कट जाएगा। डॉक्यूमेंट्स मांगे थोड़े लोगों से जाएंगे, लेकिन वही डॉक्यूमेंट मांगे जाएंगे जो पहले हैं। ना राशन कार्ड, ना चुनाव आयोग का एपिक कार्ड, ना ड्राइविंग लाइसेंस, ना पैन कार्ड, और आधार पे भी चुनाव आयोग तैयार नहीं है सुप्रीम कोर्ट की बात को मानने के लिए। और इसके साथ साथ ये बिल्कुल स्पष्ट है कि ये एक्सरसाइज मूलतः सिटीजनशिप चेक करने की एक्सरसाइज है, क्योंकि किस नियम के तहत डॉक्यूमेंट्स को चेक किया जाएगा उसमें कोई स्पष्टता नहीं है। मनमर्जी से होगा। मनमर्जी मतलब रूलिंग पार्टी की मर्जी से होगा। और इंटरेस्ट है सिटीजनशिप की जांच करने में पहले से भी ज़्यादा। लेकिन नाम सिटीजनशिप का लेंगे, नाम फॉरेनर का लेंगे, लेकिन बताएंगे नहीं कि बिहार में कितने फॉरेनर पकड़े गए। बार बार सवाल पूछे गए, आज बिल्कुल चुप्पी लगा गए। मतलब कि अभी भी एसआईआर लोकतंत्र का जो मूलभूत सिद्धांत है, यूनिवर्सल एडल्ट फ्रेंचाइज, उसके खिलाफ है और इसके खिलाफ संघर्ष जारी रहेगा। ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল, তার অন্যতম উল্লেখযোগ্য একটি বিষয় ছিল ডুপ্লিকেট ভোটার। অথচ ডিজিটাল ইন্ডিয়ার একটি ক্লিকেই ভোটার তালিকার যাবতীয় গরমিল জলের মতো চোখের সামনে এসে যাওয়ার কথা। কম্পিউটার বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র এটা করে ফেলতে পারবেন। কিন্তু এই সহজ কাজটি কেন নির্বাচন কমিশন করতে চাইছে না, সেটাই সবথেকে বড় রহস্য। অথবা বলা যায় কোনো রহস্যই নেই এর পেছনে, রয়েছে স্রেফ চালাকি। একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই নির্বাচন কমিশন কি ভোটার তালিকা সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদেরও, বিশেষ করে সংখ্যালঘুদের নাম বেছে বেছে বাদ দেওয়ার চালাকি করছে। যোগেন্দ্র যাদব পরিষ্কার বলে দিয়েছেন, এই এসআইআর আসরে ভোটার তালিকা সাফাইয়ের জন্য নয়, বরং ভোটারদের নাম কেটে ফেলার একটি কৌশল। জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্স থেকেও এটা একদম পরিষ্কার যে কমিশনের ডিডুপ্লিকেশন বা কম্পিউটারের সাহায্যে ডুপ্লিকেট নাম সরিয়ে ফেলার কোনো আগ্রহই নেই, কারণ সেটা তাদের উদ্দেশ্যই নয়। উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু নাম বাদ দেওয়া। এবারের এসআইআরে আধার কার্ড নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি কমিশন। নথি হিসেবে আধার কার্ডের সঙ্গে আলাদা করে জন্ম সার্টিফিকেট জমা করতে হবে, অথচ আধার কার্ডেই জন্ম, সাল, তারিখ ইত্যাদি দেওয়া থাকে। আধার কার্ড নিয়ে কেন এই শর্ত, এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন জ্ঞানেশ কুমার। যোগেন্দ্র যাদব এই নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন না রেশন কার্ড, না নির্বাচন কমিশনের এপিক কার্ড, না ড্রাইভিং লাইসেন্স, না প্যান কার্ড, কোনোটাতেই কাজ হবে না।
এমনকি আধার নিয়েও কমিশন এখন সুপ্রিম কোর্টের নির্দেশও মানতে রাজি নয়। বিহার ভোটের আগে থেকেই অনুপ্রবেশ নিয়ে শোরগোল তুলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাদের সঙ্গে তাল ঠুকেছিল নির্বাচন কমিশন। অথচ বিতর্কিত মূল তালিকা প্রকাশিত হওয়ার পরেও কমিশন এখনো জানাতে পারল না ঠিক কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি বা নেপালির নাম ভোটার তালিকায় ছিল। ভোটের বাজার জমাতে যে কোটি কোটি রোহিঙ্গার কথা বলা হয় তা যে কত বড় ধোঁকা তার তথ্য দিয়ে আমি কয়েকদিন আগেই একটি ভিডিও করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কও দিয়ে রাখলাম। বিহারের শুদ্ধ ভোটার তালিকা প্রকাশের পর এখন জ্ঞানেশ কুমারের মুখে আর অনুপ্রবেশকারীর কথা শোনা যাচ্ছে না, বরং কর্ণাটক সরকার যেভাবে এর তদন্তে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে কি এবার ফেঁসে যেতে বসেছে জ্ঞানেশ কুমারের সঙ্গী সাথীরা? রাহুল গান্ধী কর্ণাটকের একটি বিধানসভায় অনলাইনে কিভাবে ৬,০০০-এর বেশি ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তার তথ্য দিয়েছিলেন। রাহুলের ওই অভিযোগকে একেবারে প্রামাণ্য করে তুলেছে কর্ণাটকের এসআইটি। দেখা গেছে কালবুর্গি অঞ্চলের একটি ডেটা সেন্টার থেকে এই অনলাইনে আবেদন করা হয়েছিল, আর প্রতিটি নাম মুছে ফেলার জন্য আবেদন পিছু ৮০ টাকা করে দেওয়ার হিসেব করা হয়েছিল। এই রেটে পেমেন্টও করা হয়েছে। ওই ডেটা সেন্টারটি থেকে নির্বাচন কমিশনের পোর্টালে কোনো অনুমোদন ছাড়া লগ ইন বা অ্যাক্সেস করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভয়ঙ্কর তথ্য। সাইবার ক্রাইমের এত বড় নমুনা এবার সামনে চলে এলো। কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে সাপ বেরোতে শুরু করেছে। কর্ণাটকের আরও ২ বিধানসভায় অনলাইনে এইভাবে ভোটারের নাম পরিবর্তন বা ডিলিট করে দেওয়ার প্রমাণও এসআইটি সামনে নিয়ে আসছে। আর এসব তথ্য থেকেই বেরিয়ে এসেছে যে ভোটার তালিকার রক্ষণাবেক্ষণ এবং সংশোধন প্রক্রিয়ায় গুরুতর গাফিলতি রয়েছে, বিশেষ করে ডিজিটাল অ্যাক্সেস এবং অনলাইনের আবেদন পদ্ধতি নিয়ন্ত্রণ এবং মনিটরিংয়ের ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত অভিযোগের উত্তরে জ্ঞানেশ কুমারদের মুখে কোনো কথা নেই, বরং তারা বুক ঠুকে বিহারের এসআইআর নিয়ে সাফল্যের বড় বড় কথা বলছেন। আর এর মধ্যেই আরও একটি বোমা এসেছে মহারাষ্ট্র থেকে। আদিত্য ঠাকরে ওরলি বিধানসভায় ডুপ্লিকেট ভোটার, ছোট কামরায় শতাধিক ভোটারের নাম, ভুতুড়ে ভোটারদের পরিচয়হীন কার্ড ইত্যাদি ইত্যাদি নানা অনিয়মের কথা প্রকাশ্য মঞ্চে সামনে এনেছেন মাত্র কয়েক ঘন্টা আগে। না, এসবের কোনো উত্তরও জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন দিতে রাজি নন। बिहार की एसआईआर के कारण और जो सवाल उसमें हम सब ने खड़े किए उसका उत्तर नहीं मिला, जवाब नहीं मिला। अनेकों बार सुप्रीम कोर्ट को हस्तक्षेप करना पड़ा बिहार के एसआईआर को दुरुस्त करने के लिए। नहीं तो चुनाव आयोग की नीयत और मंशा और भारतीय जनता पार्टी जिसने चुनाव आयोग को कठपुतली बनाया हुआ, उनकी नीयत और मंशा बिहार के एसआईआर से बड़ी स्पष्ट हो गई है। 2003 में भी एसआईआर हुआ था, उसमें चुनाव आयोग, खैर जब भी रोल रिवीजन होता है या एसआईआर होता है, चुनाव आयोग के कर्मचारी हर दरवाजे पर जाते हैं, डोर टू डोर करते हैं और नए वोटर्स को ऐड करते हैं, जो वोटर्स को डिलीट करना है उनको डिलीट करते हैं। बिहार में एक भी नया वोटर नहीं ऐड हुआ, जबकि 65 लाख वोटर डिलीट हुए। तो कई सवाल हैं। अब 12 राज्यों में ये फिर से करने जा रहे हैं। आप देखिए, जो राहुल गांधी जी ने अलंध का खुलासा किया था, अब एसआईटी जब नए नए खुलासे कर रही है, उसमें ऐसा आया है कि सेंट्रलाइज्ड ऑपरेशन था लोगों को काटने का, नाम काटने का, और कई सीट्स पर कर्नाटका की ऑपरेशन किया जा रहा था। उसके पीछे कौन था वो बड़ा स्पष्ट है। एसआईटी की जांच हो जाए, मालूम पड़ेगा। इस सब के बीच एसआईआर कराना एक ऐसे चुनाव आयोग द्वारा जिसकी मंशा, जिसकी नीयत, जिसकी क्रेडिबिलिटी पे बहुत बड़ा क्वेश्चन मार्क है। जाहिर सी बात है, लोग संतुष्ट नहीं है, विपक्ष संतुष्ट नहीं है, वोटर संतुष्ट नहीं है। অথচ বিহারের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ দিব্যি বলে দিচ্ছেন পরের বারে তারা এক দফায় ভোট করাবেন। इस बार एनडीए सरकार बना दो, अगली बार एक ही चरण में चुनाव होगा। এটা কি কমিশনের সম্মান বাড়াচ্ছে? এক দফায় না 10 দফায় ভোট হবে তা ঘোষণা করার এখতিয়ার কি অমিত শাহর? তাহলে নির্বাচন কমিশনকে আর স্বয়ংশাসিত সংস্থা বলার দরকার কি? এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ,
सत्तामेव जयते।